শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তৃতীয় দিনে গড়িয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ফলাফল এখনো না পেলেও আজ সন্ধ্যা 7টার মধ্যে ঘোষণার সময় মিলেছে। পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। এবং সংসদ ভেঙে দিয়ে নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা। আগামী 6 মাস ছোট আকারের মন্ত্রিসভা দিয়ে দেশ চালাবে অন্তর্বর্তী সরকার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা নাটকীয়তার মধ্য দিয়ে তৃতীয় দিনের মতো চলছে ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গণনা। এই কার্যক্রম শেষ করার সময়সীমা দফায় দফায় পেছানোর পর নির্বাচন কমিশন সবশেষ জানিয়েছে আজ সন্ধ্যা 7টার মধ্যে ফল ঘোষণা করা হবে। আমাদের সাভার রিপোর্টার সৈয়দ হাসিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। ফলাফলের জন্য প্রার্থী ও সমর্থকরা 3 দিন ধরে অবস্থান নিয়ে আছেন নির্বাচন কমিশন কার্যালয়ে। গণনার যে দীর্ঘ সময় লাগতেছে, এটার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ম্যানুয়ালি ভোট গণনা করছেন, এই জন্য আসলে একটু দীর্ঘ সময় লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলাম। তারা কোনো প্রকার যাচাই বাছাই না করেই ওএমআর পদ্ধতিটি বাতিল ঘোষণা করে ম্যানুয়াল পদ্ধতিতে তারা মুভ করেছিলেন এবং সেটার আসলে ভোগান্তি এখন পোহাতে হচ্ছে আমাদের। 3 দিন ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের খাওয়া নেই, গোসল নেই, সবাই আমরা এখানে বসে আছি। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে এবং শুধু আমাদের না, যারা ভিতরে পুলিং এজেন্ট আছে এবং যারা শিক্ষক গণনা করছে সবারই আসলে কষ্ট হচ্ছে। জাকসু নির্বাচনে 21টি হলের মধ্যে দুপুর পর্যন্ত 18টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে। এখন পর্যন্ত গণনাকৃত ভোটের মধ্যে স্বতন্ত্র সম্মিলিত জোটের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষার্থী জোটের ছাত্র শিবিরের আরিফুল্লাহ। চূড়ান্ত ফলাফল আজ 7টা নাগাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। আশা করা যায় 2-2.5টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারব। গত বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচন নিয়ে নানা নাটকীয়তার পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 4টি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দর্শক, জাকসুর ভোট গণনার সবশেষ পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, এ পর্যন্ত পাওয়া ফলাফলে শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কি আপনি? সাবরিনা, জাকসু নির্বাচনের ফলাফলের যে অপেক্ষার প্রহর সেটি কিন্তু যেন শেষই হচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা, যারা ভোটাররা রয়েছেন এবং যারা প্রার্থীরা রয়েছেন, তারা সবাই অপেক্ষা করছেন। এর সাথে পুরো যারা এই সংশ্লিষ্ট নির্বাচনের সাথে জড়িত এবং পুরো দেশের মানুষই আসলে অপেক্ষা করছেন এত লম্বা সময় ধরে। 3 দিন ধরে কিন্তু ভোট গণনা সেটি চলছে। তবে আজ বিকেল নাগাদ এটি শেষ হয়ে যাবে এবং সন্ধ্যা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, এমনটি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা যেটি আমরা এখন পর্যন্ত জেনেছি যে 21টির মধ্যে 20টি হলের ভোট গণনা কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে, আর একটি হলের ভোট গণনা বাকি রয়েছে এবং সেটি হয়তো 1-1.5 ঘন্টা লাগবে সেটি গণনা শেষ হবে, হয়তো একটু বেশি সময় লাগতে পারে। এরপরে কিন্তু ভোটের ফলাফল ঘোষণার জন্য যে প্রস্তুতি সেটি নেবেন এবং সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে, এমনটি জানিয়েছেন এইখানকার যারা প্রধান নির্বাচন কমিশনার তিনি। এই ভোটের ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করছেন 3 দিন ধরে এখানে প্রার্থী ও তার সমর্থকরা। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এখানে ভিপি পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থী জিতু তিনি এগিয়ে রয়েছেন এবং এখানে জিএস পদে কিন্তু শিবির সমর্থিত
এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে ফলাফল নিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো উত্তেজনা নেই। এখানকার যারা শিক্ষার্থীরা দীর্ঘ 33 বছর পরে ক্যাম্পাসে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের যেন ফলাফলটি সুষ্ঠুভাবে ঘোষণা করা হয় সেটি যেন হয়, এবং যারা জিতবেন তারা যেন সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসটি যেন সুন্দরভাবে পরিচালনা করে, তারা এমনটাই প্রত্যাশা করছেন। যে এই ভোটের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে তেমন কোনো এখন পর্যন্ত কোনো উত্তেজনা নেই। তবে যারা প্রার্থী সমর্থকরা রয়েছেন তারা এই গত 3 দিন ধরে এই প্রধান যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে তারা অপেক্ষা করছেন। তো জাহাঙ্গীরনগর থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ তানভীর। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। নির্বিচারে পোনা মাছ নিধনের কারণে পাবনার নদীসহ বিভিন্ন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। আইনত নিষিদ্ধ হলেও জেলার বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এই সংকটের জন্য কারেন্ট জাল বা চায়না জালের ব্যবহারকেই দায়ী করছেন মৎস্যজীবীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় মাছের সবচেয়ে বড় বাজার বসে গাজনার বিলের পদ্মা নদী তীরবর্তী সুজানগরের সাতবাড়িয়াতে। বিল ও পদ্মা নদী থেকে মাছ ধরে এখানেই প্রতিদিন ভোরে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রি করে মাছ। এখান থেকেই মাছ যায় জেলার বিভিন্ন হাট বাজারে। গত বৃহস্পতিবার এ মাছের মোকামে আসেনি কোনো বড় মাছ। জেলেরা নদী থেকে ধরে এনেছে ছোট ছোট রিঠা, আইড়, বাঘাইড়, বোয়াল, জাটকা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, যা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। লসি এই বামটামের পোনা এই যে বাতাই জাল বাড়াইছে এইটিকে ঘুরিয়ে পোনা তুলে আসতেছে, এগুলো দেখে দেশের ক্ষতি। আপনি তো আমার কাছে এসে বলবেন যে জাটকাটা বেছেন না, ব্যস্ত নয়, কিনলাম না, কিন্তু সে কথা কর তো লোক নাই। জেলার শিলাইদহ ঘাট, লাইব্রেরি বাজার, বড় বাজার, মাসুম বাজারে গিয়ে দেখা গেল একই চিত্র। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে এসব মাছ নিধনের কারণে ব্যাপকভাবে কমেছে বড় মাছের উৎপাদন। আগে জালদড়ি নদীতে কম ছিল, এখন জালদড়ি বেশি, এই কারণে মনে করেন মাছগুলো বড় হওয়ার আগেই মনে করেন মারা পড়ে যাচ্ছে। এসব মাছ বিক্রি আইনত নিষিদ্ধ জেনেও প্রকাশ্যে বেচা কেনা করছে ক্রেতা ও বিক্রেতারা। তবে তারা সবাই মানছেন এটাও এক ধরনের অপরাধ। এটা তো অপরাধ তো মনে করেন, তাহলে আমাদের কি করতে হবে? আমার তাহলে আপনার চালান সরকার ভাই অনুদান দিলে আমরা এটা করবো না। একটা বাগার ওজন হবে মনে করেন 25-30 ওজন হবে। আপনি যদি বাচ্চা ডিম ফোটার আগে মারিয়ে দেন তাহলে কিভাবে মাছটা উৎপাদন হবে? তবে এসব মাছ নিধনের জন্য মৎস্যজীবীরা এক শ্রেণীর অসাধু জেলেকে দায়ী করছেন, যারা মাছ ধরায় ব্যবহার করছেন নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল। এই মাছগুলো প্রথমে আমরা কিনেছি যখন চায়না ছিল না, 600-500 টাকার মাছ কিনেছি, মানুষ খাওয়াও শান্তি পাইছে। এখন 1 কেজি মাছের দাম 1600 টাকা, 1700 টাকা, তাহলে মাছ নাই ভিটায় এলাকায় দাম বেশি। চায়না দুয়ারির প্রচলন হলে পরে ক্ষতি হয়, মাছের প্রজননের ক্ষেত্রে ক্ষতি হয়, বা আমরা এটার কারণে মাছ আমরা আপনি কম পাচ্ছি। জেলা মৎস্য বিভাগও ছোট বা পোনা মাছ নিধনের জন্য কারেন্ট ও চায়না দুয়ারি জালকে দায়ী করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৎস্যজীবীদের এই বিষয়ে আমরা সচেতন করছি যে ছোট মাছ ধরলে এটা দেশের ক্ষতি, এই মাছ যদি বড় হয় তাহলে উৎপাদন বাড়বে, তারা এই মাছ বড় হলে এই মাছ ধরে লাভবান হবে এবং আমাদের দেশের যে জনগণও বড় বড় মাছ পাবে কম মূল্যে। এ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাছ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও নির্বিচারে পোনা বা ছোট মাছ নিধনের কারণে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এছাড়া আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় শুক্রবার রাত 9টার পর রাজধানী কাঠমান্ডুতে নেপালের প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা। শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শপথ গ্রহণের পর বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন সুশীলা কার্কি। তার সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের 5ই মার্চ দেশটিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সুশীলার নেতৃত্বে 6 মাসের জন্য ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। সরকারকে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেয়া হয়েছে। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন 73 বছর বয়সী সুশীলা। দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি। বিচারক থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে সুশীলার কঠোর অবস্থানের কারণে জেনজিদের কাছে বেশ জনপ্রিয় তিনি।
জেনজি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এদিকে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারকারীদের নিজে উপস্থিত হয়ে তা প্রত্যাহার করতে হবে। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এখন পর্যন্ত 320 জনের মনোনয়ন বহাল রয়েছে। 25 তারিখ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, ভোটের জন্য 102টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এই নির্বাচনে ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। রাকসুতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদের 60 এবং 17টি হল সংসদ নির্বাচনে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী। সকালে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু কর্নারের সবগুলো বেড রোগীতে পূর্ণ। গত 7 দিনে ভর্তি হয়েছেন 141 জন, আর শিশু বিভাগে 40 জন। কারোর মৃত্যু হয়নি, বেশিরভাগই ফিরছেন সুস্থ হয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল কয়েক বছর আগস্ট সেপ্টেম্বর মাসে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার তুলনায় এই বছর রোগী ভর্তির সংখ্যা কম। প্রতিদিনই শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপনার একটু মশা বেশি, অন্ধকার তো। আমার পরিবারে মোট 4 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমার স্বামী, আমার ছেলে 2 জন, আমার ছোট বোন। আমার হাসপাতালে আইছে, আসলে পরে ভর্তি দিছে, ডেঙ্গু টেস্ট করে দেই, প্লেটনা 32,000 চলে আইছে। সিভিল সার্ভিসে কার্যকর সেবা নিশ্চিত করতে উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিসের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এ সময় তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানান। বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা জরুরি। অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাও এই ক্ষেত্রে সংস্কারের উপর জোর দেন। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম করে এই সরকার হইল, তাইলে 25 ক্যাডারের সাথে একটি বিশেষ ক্যাডারের বৈষম্য কি আজ পর্যন্ত একটি দাবিও কি নিরসন হয়েছে? জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিসের যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন, এখানে যেগুলো আছে সেগুলোর সঙ্গে দ্বিমত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ভাওয়াইয়া গানের লীলাভূমি রংপুরে ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের অডিশন রাউন্ডে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে 4 প্রতিযোগী পেয়েছেন মূল পর্বে যাওয়ার টিকিট। নিজেদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যাজিক কার্ড পাওয়া প্রতিযোগীরা। রংপুর স্টাফ রিপোর্টারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ম্যাজিক কার্ড পেয়ে মূল পর্বে যাওয়ার সুযোগ বাউল শিল্পী হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে দিয়েছে তাদের। অডিশন রাউন্ডে যেভাবে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলেছেন, সেভাবেই পুরো আয়োজনে প্রাধান্য বিস্তার করে এগিয়ে যেতে চান তারা। এরকম একটা রিয়েলিটি শোতে আমি গান করব, বিচারকদের মন জয় করতে পারবো। আজকে সেই স্বপ্নটা আমার অনেকটা পূর্ণ হয়ে গেছে। আমি অনেক দিন থেকে কিন্তু সঙ্গীতের পিছনে লেগে আছি। আমার মা আমাকে বলল যে এইভাবে করতে করতে যে কোনো একদিন কোনো একটা জায়গায় যাওয়া যাবে। অডিশন রাউন্ডে বিজয়ীরা করতে চান নিজ নিজ জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব, তুলে ধরতে চান তাদের এলাকার সঙ্গীত ঐতিহ্যকে। খুবই ভালো লাগছে, আসলে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভীষণ ভালো লাগছে, কোনো একটা রিয়েলিটি শোতে এই প্রথম আমি ঢাকায় যাচ্ছি। অডিশনে যারা ভালো করতে পারেননি তারাও স্বপ্ন পূরণের আশা ছাড়ছেন না। আগামীতে আরও ভালো প্রস্তুতি নিয়ে ফিরবেন প্রত্যাশা তাদের। জেতাটাই আসল কথা নয়, আমি অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বিচারকরা জানান, রংপুর অঞ্চলের 4 বিজয়ের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, আছে যোগ্যতাও। সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যাবেন তারা। যে 4 জনকে নিয়ে যাব, সে 4 জন আশা করি বেশ ভালোই হবে, এবং আমি যতটা হতাশ সকালে ছিলাম অতটা নাই এখন। পৃথিবীর মধ্যে যারা অনেক বড় বড় মানুষজন উঠে এসছে, মেসি, ম্যারাডোনা, ওরা কিন্তু বস্তি থেকে উঠে এসছে। এখানেও কিন্তু আমি ওরকম মানুষগুলো দেখেছি, তা আমার কাছে ভীষণ আনন্দ হবে ওই মানুষগুলো যদি জয় হয়,
ওই মানুষগুলো যদি প্রতিযোগিতায় জিতে আসে ভালো কোয়ালিটি দিয়ে। লোকগানের মধ্যে যত ব্রাঞ্চ রয়েছে আর কি, শাখা প্রশাখা, তো ভাওয়াই গানে এখানে আমি বেশি স্যাটিসফাইড। আমাদের এই অঞ্চলের গানগুলা বা রংপুর অঞ্চলটাকে এইখানের ছেলেমেয়েরাই উজ্জ্বল করতে পারে, এদের সেই যোগ্যতা আছে। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় রংপুর অঞ্চলে সেরা হয়েছেন আবির, রনি, বলরাম চন্দ্র ও মদন মোহন। নিজেদের যোগ্য প্রমাণে মূল পর্বে লড়াই করবেন তারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আজ সহ আগামী 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, লঘু চাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল সহ সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আমরা জানি যে স্থলভাগে প্রবেশ করার পর আসলে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে এবং সেটাই হতে যাচ্ছে যে আজকে যদি স্থলভাগে ওঠে হয়তো 16 তারিখ থেকে বাংলাদেশ 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 12 জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভোলা বরিশাল সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত 2 দফা সংঘর্ষের পর রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ফের সংঘর্ষে জড়ায় 2 বিভাগের শিক্ষার্থীরা। উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, বিষয়টি নিয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় তাসরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের ময়মনসিংহগামী একটি বাসের সাথে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। আহত আরও অন্তত 10 জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। তৃতীয় দিনে গড়িয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ফলাফল এখনো না পেলেও আজ সন্ধ্যা 7টার মধ্যে তা ঘোষণার সময় মিলেছে। পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। এবং সংসদ ভেঙে দিয়ে নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা। আগামী 6 মাস ছোট আকারের মন্ত্রিসভা দিয়ে দেশ চালাবে অন্তর্বর্তী সরকার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।